আয়না ঘর। পৃথিবীর ৯৮% রহস্য আয়নার ভিতরেই লুকিয়ে আছে। আপনিও খুঁজে দেখবেন নাকি আয়না ঘরের আয়নার রহস্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছ থেকে অনেক ঘটনা পেয়েছি। আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই অনেক খুশি হয়ে গেছি। যারা আমাকে এই ঘটনা পাঠাতে চান, আমার ইমেল ঠিকানাটা হচ্ছে AYNAGHOR আয়নাঘর 040@gmail.com। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমাকে ইমেইলে লিখেছে সোহেল মাহমুদ ভাই। সোহেল মাহমুদ ভাই লন্ডনের কিংস কলেজের মিউজিকোলজি বিভাগের গবেষক ডক্টর সোহেল মাহমুদ। তিনি যখন আমাকে দীর্ঘ মেলটি পাঠান, তার প্রতিটি লাইনে আমি রক্তের স্বাদ পেয়েছি। তিনি বর্তমানে কোথায় আছেন সেটা আমরা জানি না। তার অভিজ্ঞতার প্রতিটি শব্দ আমি আপনাদের শোনাবো। সোহেল ভাই যেভাবে লিখেছে আমি ওইভাবেই পড়ছি। দিনটি ছিল ২০০৪ সালের ৪ঠা জুলাই। লন্ডনের আবহাওয়া সেদিন খুব অদ্ভুত ছিল। সকাল থেকেই আকাশটা ঘোলাটে হয়েছিল, যেন কেউ আকাশের নীল রংটা বিষাদ দিয়ে ধুয়ে ফেলেছে। আমি তখন সাউথ কেনসিংটনের এক সরু গলির ভিতরে অবস্থিত একটি গোপন নিলাম কেন্দ্রে গিয়েছিলাম। নিলাম কেন্দ্রটি ছিল মাটির নিচে, পুরনো ইটের তৈরি একটি ঘর। সেখানে ভ্যাপসা গন্ধ ছিল, পুরনো কাগজ আর স্যাঁতসেঁতে কাঠের গন্ধ। আমি সেখানে গিয়েছিলাম ১৭০০ শতাব্দীর কিছু বিরল বাদ্যযন্ত্রের খোঁজে। কিন্তু সেখানে আমি যা দেখলাম তা আমার পুরো জীবন বদলে দিল। নিলামের একদম শেষ কোণায় পড়ে থাকা একটি কাঠের বাক্সকে নিলামে তোলা হলো। বাক্সটি দেখতে খুবই অসাধারণ ছিল। ওটা তৈরি হয়েছিল কালো এক কাঠ দিয়ে, কিন্তু কাঠের গায়ে কোনো পালিশ ছিল না। মনে হচ্ছিল ওটা কোনো আদিম বনের গাছ থেকে কাটা হয়েছে, যার ছালগুলো এখনো জ্যান্ত। আমি যখন বাক্সটির কাছে গেলাম, আমার নাকে এক অদ্ভুত গন্ধ এলো। ওটা পচা মাংসের গন্ধ নয়, আবার সুগন্ধিও নয়। ঠিক যেন অনেক দিন ধরে বন্ধ থাকা কোনো প্রাচীন কবরের ভেতর থেকে আসা ঠান্ডা বাতাসের গন্ধ। নিলামে কেউ ওটার দিকে তাকাচ্ছিল না, কিন্তু আমার মনে হলো এই বাক্সর ভেতর থেকে কেউ একজন আমার নাম ধরে ফিস করে ডাকছে। আমি মাত্র ৫০০ পাউন্ডে ওটা কিনে ফেললাম। যখন বাক্সটি নিয়ে আমার ফ্ল্যাটে ফিরলাম, তখন রাত প্রায় ১:৩০। লন্ডনের রাস্তায় তখন হাড় কাঁপানো বাতাস বইছে। আমি আমার ড্রয়িং রুমের বাতিগুলো নিভিয়ে শুধু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রাখলাম। আমি যখন বাক্সটির ঢাকনাটায় প্রথমবার স্পর্শ করলাম, আমার আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঢাকনাটা খুলতেই আমার ঘরটা এক অদ্ভুত গোমট অন্ধকারে ভরে গেল। অবাক করা বিষয়, ভেতরে কিছুই ছিল না, ছিল শুধু একটা রেশমি রুমাল। আর সেই রুমালটা সারা রাতেই আমি যা দেখলাম তা দেখে আমার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। সেখানে ছিল মানুষের পাঁজরের হাড় দিয়ে তৈরি একটি বাঁশি। মানে বাঁশি সাধারণত বাঁশের যেরকম হয় সেরকমটাই, কিন্তু ওটা মানুষের হাড়ের তৈরি ছিল। কিন্তু ওটা কোনো মরা মানুষের হাড় বলে মনে হচ্ছিল না। হাড়ের ছিদ্রগুলোর ভেতরে তখনও তাজা লালচে রঙের রক্তের ফোঁটা লেগেছিল, যা কোনোভাবেই শুকোচ্ছিল না।
মনে হচ্ছিল ওটা এইমাত্র কারো বুক চিরে বের হয়ে আনা হয়েছে। আমি যখন সেই হাড়ের বাঁশিটা হাতে নিলাম, আমার মনে হলো বাঁশিটি কাঁপছে, থরথর করে কাঁপছে। ওটা যেন আমার হাতের তালুর সাথে কথা বলছে। কৌতূহল মানুষের কত বড় শত্রু হতে পারে তা আমি সেদিন বুঝেছিলাম। আমি বাঁশিটা ঠোঁটের কাছে নিলাম, কোনো সুর বাজাতে নয়, শুধু একটা লম্বা ফু দিলাম। সাথে সাথে আমার সারা শরীর দিয়ে এক ভয়াবহ বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। আমার ঘরের জানালার কাঁচগুলো এক নিমিষেই চুরমার হয়ে মেঝেতে পড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আমার জানালার কাঁচগুলো এভাবে ভেঙে যাওয়ার কারণ কি আমি বুঝতে পারলাম না। কিন্তু সেই ভাঙা কাচের শব্দের চেয়েও ভয়ঙ্কর ছিল আমার শরীরের ভেতরে হওয়া পরিবর্তন। আমি অনুভব করলাম আমার আঙ্গুলের হাড়গুলো ধীরে ধীরে তরল হয়ে যাচ্ছে। মনে হলো আমার হাতগুলো জ্যান্ত হয়ে চামড়ার নিচে সাপের মতো কিলবিল করে নাড়াচাড়া করছে। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি টলতে টলতে আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম। আয়নার ঝাপসা আলোতে আমি দেখলাম আমার গলার হাড়গুলো বাইরের দিকে অদ্ভুতভাবে ঠেলে বেরিয়ে আসছে। আমি বুঝতে পারলাম আমি কোনো বাদ্যযন্ত্র কিনিনি, বরং আমি নিজেই একটা বাদ্যযন্ত্রে পরিণত হতে চলেছি। লন্ডনের সেই অভিশপ্ত রাতের পর মাত্র 48 ঘন্টা সময় নিয়েছিলাম আমি। আমার শরীরের ভিতরের হাড়গুলো তখন আর স্থির ছিল না। প্রতি রাতে যখন আমি ঘুমাতে যেতাম, আমি শুনতে পেতাম আমার পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে ঘষা খাচ্ছে, ঠিক যেন শুকনো কাঠের কাঁপন। আমি জানতাম যদি আমি এই বাঁশির উৎস খুঁজে না পাই, তবে আমার এই শরীরটা কোনো একদিন ফেটে চৌচির হয়ে যাবে। আমি নাইজেরিয়ার আবুজা বিমানবন্দরে নামলাম জুলাই মাসের এক তপ্ত দুপুরে। আফ্রিকার সেই রোদ সাধারণ রোদ নয় ভাই, ওটা যেন চামড়া পুড়িয়ে দেওয়ার মতো এক পৈশাচিক আগুন। সেখান থেকে একটি জরাজীর্ণ ট্রাকে করে আমি রওনা দিলাম ক্যামেরুন সীমান্তের দিকে। ধুলোমাখা রাস্তা, চারদিকে আদিম জঙ্গল, আর দূরে ধুধু করা পাহাড়। ট্রাক চালক ছিল লাওয়াল নামের এক স্থানীয় যুবক। সারা মুখে তার বসন্তের দাগ, আর চোখ দুটো ছিল অস্বাভাবিক লাল। আমরা যখন উরুমু গিরিখাতে কাছাকাছি পৌঁছালাম, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশটা রক্তবর্ণ ধারণ করেছে। হঠাৎ লাওয়াল ব্রেক চেপে ট্রাকটা থামিয়ে দিল। সে ভয়ে এমনভাবে কাঁপছিল যে তার দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছিল, এরকম একটা শব্দ, আরো জোরে শব্দ। সে আমাকে বলল, স্যার, আর সামনে যাব না। ওই পাহাড়ের ওপাশে যারা থাকে তারা মানুষ নয়, তারা হলো আঙ্গা। তারা জাদুঘর নয়, তারা শব্দের কারিগর। ওরা আপনার ছায়াও চুরি করে সুর বানিয়ে ফেলবে। লাওয়াল আমাকে মাঝ রাস্তায় ফেলে ট্রাক ঘুরিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। আমি তখন একা দাঁড়িয়ে রইলাম সেই নিস্তব্ধ জঙ্গলের মাঝখানে। আমি যখন সেই উরুমু গিরিখাতের সীমানায় পা রাখলাম, তখন এক অদ্ভুত নীরবতা আমাকে গ্রাস করল। একে নীরবতা বলাও ভুল হবে, ওটা ছিল এক শব্দহীন শূন্যতা। আপনি যদি সেখানে নিজের হাততালি দেন, তবে কোনো শব্দ হবে না,
আপনি চিৎকার করলে আপনার নিজের কণ্ঠস্বর আপনার কানে ফিরে আসবে না। মনে হলো ওই গিরিখাতটা সব শব্দ গিলে খাচ্ছে। সেখানকার গাছগুলো ছিল অস্বাভাবিক। এক একটা গাছ যেন যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাওয়া মানুষের কঙ্কাল। গাছের পাতাগুলো থেকে কোনো মর্মর শব্দ হচ্ছিল না, বরং বাতাসে বইলে সেখান থেকে এক ধরনের নিচু ফিসফিসানি আসছিল। আমি পাহাড়ের এক সরু পথ দিয়ে নিচে নামতে শুরু করলাম। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি ফিরে তাকালাম, দেখলাম আমার পিছনে কেউ নেই। কিন্তু আমি যখন হাঁটছিলাম মনে হচ্ছিল আমার পায়ের শব্দের সাথে সাথে আরো অনেকগুলো পায়ের শব্দ তাল মিলিয়ে চলছে। সেই শব্দগুলো মানুষের পায়ের নয়, ওটা ছিল পাথরের ওপর হাড়ের ঠক ঠক আওয়াজের মতো। গিরিখাতের নিচে নামার পর আমি প্রথম তাদের দেখা পেলাম, আঙ্গারদের সাম্রাজ্য। ওই দৃশ্য দেখার জন্য কোনো মানুষ প্রস্তুত থাকে না। সেখানে কোনো বাড়িঘর নেই, আছে শুধু হাজার হাজার মানুষের মাথার খুলি দিয়ে তৈরি করা ছোট ছোট ঘর। খুলিগুলোর চোখের কোটর দিয়ে নীল রঙের এক ধরনের ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়ার মাঝখানে বসেছিল একজন মানুষ। না, মানুষ বলাটা ভুল হবে, তাদের শরীরের গঠন ছিল পৈশাচিক। তাদের সবার চোখ ছিল অন্ধ পাথর দিয়ে ঘষে তাদের চোখের মণি তুলে ফেলা হয়েছে এরকম দেখতে। তারা দেখে না, তারা শোনে। তাদের পরনে ছিল মানুষের শুকনো জীব দিয়ে তৈরি করা লম্বা জোব্বা। তারা যখন হাঁটে সেই জীবগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে এক বীভৎস চুক চুক শব্দ বের করে। আমি যখন তাদের সামনে গিয়ে দাঁড়ালাম তারা সবাই একযোগে থেমে গেল। শত শত অন্ধ মুখ আমার দিকে ঘুরে গেল। তাদের মধ্যে থেকে এক দীর্ঘদেহী বৃদ্ধ বেরিয়ে এলো, যার সারা শরীরে মানুষের ছোট ছোট দাঁত গেঁথে রাখা হয়েছে। সে আমার দিকে কোনো অস্ত্র নিয়ে এলো না, সে তার হাতের হাড়ের দ্বন্দ্বটা দিয়ে শুধু মাটিতে একটা শব্দ করলো, আর সেই শব্দের কম্পনে আমার শরীরের প্রতিটি হাড় যন্ত্রণায় কোকিয়ে উঠল। আমি বুঝলাম আমি আঙ্গারদের জালে বন্দী হয়ে গেছি। সেই গিরিখাতের ভেতরে রাত নেমে এলো, কিন্তু সেই রাত আমার চেনা রাতের মতো নয়। আকাশে চাঁদ ছিল, কিন্তু সেই চাঁদের আলো পাহাড়ের নিচে ওই গুহা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। গুহার ভেতরে জ্বলছিল এক ধরনের নীল আগুনের কুণ্ডলী। সেই আগুন থেকে কোনো তাপ বের হচ্ছিল না, বরং ওটা ছিল বরফের মতো শীতল। আঙ্গাররা আমাকে চ্যাংদোলা করে নিয়ে গেল একটা বিশাল পাথরের বেদিতে শুইয়ে দিল। বেদিটা ছিল পিচ্ছল, তাজা রক্ত আর এক ধরনের অদ্ভুত তেলের প্রলেপ ওটা ভিজে ছিল। আমার হাত পা বেঁধে রাখা হলো, কিন্তু আমি নাড়াচাড়া করতে পারছিলাম না। মনে হচ্ছিল ওই নীল আগুনের ধোঁয়া আমার শরীরের সব শক্তি শুষে নিচ্ছে। আঙ্গার প্রধান, যার সারা শরীরে মানুষের দাঁত গেঁথে রাখা হয়েছিল, সে ধীর পায়ে আমার মাথার কাছে এসে দাঁড়ালো। সে কোনো কথা বলল না। তার হাতে ছিল একটা বিশাল ফিমার হাড়, মানুষের উরুর হাড় আর কি, যেটার মাঝখানে কয়েকটা ফুটো করা। সে সেই হাড়টা দিয়ে বাতাসে এক ধরনের অদ্ভুত কম্পন তৈরি করলো। আরিফ ভাই,
কম্পন তৈরি করলো। বিশ্বাস করুন, সেই শব্দের সাথে সাথে আমার মনে হলো আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে যাচ্ছে। ওটা কোনো সুর ছিল না, ওটা ছিল যেন কয়েক হাজার মৌমাছির একযোগে করা হাহাকার। রিচুয়ালটি শুরু হলো এক বীভৎস উপায়ে। আঙ্গার প্রধান কোনো ছুরি বা অস্ত্র ব্যবহার করলো না। সে তার গলার স্বর দিয়ে এক ধরনের উচ্চ কম্পনাঙ্কের সুর তৈরি করলো। সেই সুরটা যখন আমার কানে ঢুকলো, আমার মনে হলো আমার মাথার ভেতরটা ফেটে যাবে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ঘটলো। আমি দেখলাম আমার বুকের চামড়াটা নিজে নিজেই দুভাগ হয়ে যাচ্ছে। কোনো রক্ত ঝরছিল না, বরং চামড়াগুলো যেন কোনো অদৃশ্য সুতো দিয়ে কেউ দুই দিকে টেনে ধরেছে। আঙ্গাররা এগিয়ে এলো। তাদের হাতে ছিল ছোট ছোট কাঠের হাতুড়ি। তারা আমার পাঁজরের হাড়গুলোতে খুব ধীরে ধীরে আঘাত করতে শুরু করলো। প্রতিটি আঘাতের সাথে আমার শরীরের ভেতরে এক ধরনের অলৌকিক সঙ্গীত বেজে উঠছিল। আমি যন্ত্রণায় চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো মানুষের শব্দ বের হলো না। পরিবর্তে আমার গলা থেকে বের হতে লাগলো এক ধরনের বাঁশির সুর। আমি বুঝতে পারলাম ওরা আমার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে। ওরা আমাকে একটা যন্ত্রে পরিণত করেছে। সেই মুহূর্তে অনুভূতি আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি দেখলাম আমার হাতের হাড়গুলো এক এক করে ভাঙা হচ্ছে এবং সেগুলোকে আবার নতুনভাবে জোড়া দেওয়া হচ্ছে। তারা আমার শিরদাঁড়াটাকে পেঁচিয়ে এমন এক জ্যামিতিক নকশা তৈরি করলো যা দেখতে হুবহু একটা বিশাল বীণার মতো। আমার শরীরের শিরা উপশিরাগুলো তখন আরও রক্ত বইছিল না, সেগুলো টান টান হয়ে বাদ্যযন্ত্রের তারের মতো কাজ করছিল। আঙ্গার প্রধান যখন তার লম্বা আঙ্গুলগুলো দিয়ে আমার উন্মুক্ত পাঁজরের হাড়গুলোতে টোকা দিল, তখন পুরো গুহা জুড়ে এক অপার্থিব সুর ছড়িয়ে পড়ল। সেই সুর এতটাই শক্তিশালী ছিল যে গুহার দেওয়ালে থাকা হাজার হাজার মরা মানুষের জীবগুলো নড়তে শুরু করলো। তারা যেন সমস্বরে গাইতে শুরু করলো এক মৃত পৃথিবীর গান। আমি অনুভব করছিলাম আমার আত্মা আমার শরীর ছেড়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। আমি উপর থেকে নিজের শরীরটাকে দেখছিলাম, এক বীভৎস ছিন্ন ভিন্ন অথচ এক অলৌকিক বাদ্যযন্ত্র। আমি আর মানুষ ছিলাম না, আমি ছিলাম আঙ্গারদের সেই ইবালু সুরের জীবন্ত সমাধি। আমার আত্মা তখন গুহার ছাদের কাছাকাছি ভাসছে। নিচে আমার সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহটা পড়ে আছে, একটা বীভৎস হাড়ের বীণা। আঙ্গার প্রধান তার লম্বা শুকনো আঙ্গুল দিয়ে আমার পাঁজরের হাড়গুলোতে আঘাত করছে, আর সেই আঘাতের সাথে সাথে পুরো গুহা জুড়ে এক ধরনের কালো তরঙ্গ ছড়িয়ে পড়ছে। আমি দেখতে পাচ্ছিলাম সেই তরঙ্গের আঘাতে গুহার পাথরের দেয়ালগুলো থেকে রক্ত বর্ণের ঘাম ঝরছে। আঙ্গাররা সমস্বরে এক ধরনের গঙ্গানি শুরু করলো। ওটা কোনো গান ছিল না, ওটা ছিল যেন কয়েক হাজার ক্ষুধার্ত নেকড়ে একসাথে ডুকরে ওঠা। সেই শব্দের কম্পনে আমার আত্মা কাঁপছিল। আমি অনুভব করছিলাম আমার চেতনার শেষ বিন্দুটিরও ধীরে ধীরে মুছে যাচ্ছে। আমি হয়তো চিরকালের জন্য এই হাড়ের বাদ্যযন্ত্রের ভেতরে বন্দী হয়ে যেতাম, যদি না ঠিক সেই মুহূর্তে আমার অবচেতন মনের এক অন্ধকার কোণ থেকে একটা স্মৃতি জেগে উঠত। আমার স্মৃতিটি ছিল, আমার বাবা ছিলেন কুমিল্লার এক নিভৃত গ্রামের মরমী সাধক। ছোটবেলায় তিনি আমাকে এক বিশেষ আধ্যাত্মিক জিকির বা সুর শিখিয়েছিলেন। তিনি বলতেন, বাবা, শব্দই ব্রহ্ম, শব্দই শক্তি। যখন দেখবি চারপাশে অন্ধকার তোকে গিলে খাচ্ছে,
তখন তোর হৃদয়ের ভেতরে সেই আদি সুরটাকে জাগিয়ে তুলিস। হঠাৎ করেই আমার সেই আত্মার ভেতরে সেই সুরটা বাজতে শুরু করলো। আমি আমার অশরীরী কণ্ঠে সেই পবিত্র সুরটি উচ্চারণ করতে শুরু করলাম। প্রথম দিকে সুরটা ছিল খুবই ক্ষীণ, যেন ঝড়ের মধ্যে একটা ছোট্ট প্রদীপ শিখা। কিন্তু যত সময় যাচ্ছিল সেই সুরের তেজ বাড়তে লাগলো। আঙ্গার প্রধান হঠাৎ থেমে গেল। সে তার মাথাটা অদ্ভুতভাবে ঘোরাতে শুরু করলো, যেন সে বুঝতে পারছে না এই অচেনা পবিত্র সুরটা কোথা থেকে আসছে। আমি আমার সুরের জোর আরও বাড়িয়ে দিলাম। বিশ্বাস করুন, সেই মুহূর্তের এক অলৌকিক দৃশ্য তৈরি হলো। আমার শরীর থেকে এক ধরনের রূপালি আভা বের হতে শুরু করলো, যা আঙ্গারদের সেই নীল আগুনের শিখাকে ঢেকে দিল। দুই জগতের শব্দের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো। একদিকে আঙ্গারদের সেই কর্কশ পৈশাচিক চিৎকার, আর অন্যদিকে আমার হৃদয়ের সেই পবিত্র আত্মাধিক সুর। গুহার দেয়ালে থাকা সেই হাজার হাজার মানুষের খুলিগুলো একসাথে ফাটতে শুরু করলো। খুলিগুলোর ভেতর থেকে যেন নীল ধোঁয়া বের হচ্ছিল। সেগুলো হঠাৎ করে টকটকে লাল হয়ে গেল। আঙ্গার প্রধান যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার কানের কোটর দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়তে লাগলো। সে তার সেই হাড়ের দণ্ডটা দিয়ে আমাকে আঘাত করতে চাইল, কিন্তু আমার সুরের এক অদৃশ্য বর্ম তাকে দূরে ছিটকে দিল। আমি দেখতে পাচ্ছিলাম আমার সেই ভাঙা হাড়গুলো নিজে নিজেই আবার আগের জায়গায় ফিরে যেতে শুরু করেছে। মাংসের পেশিগুলো আবার হাড়ের ওপর জুড়ে বসছে। গুহাটি থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল কোনো এক বিশাল ভূমিকম্প শুরু হয়েছে। পাথরগুলো খসে খসে আঙ্গারদের ওপর পড়ছিল। আঙ্গার প্রধান শেষবারের মতো এক বীভৎস চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে এক প্রচণ্ড আলোর বিচ্ছুরণ ঘটল। আমি অনুভব করলাম এক অমোঘ শক্তি আমাকে আবার সেই বিধ্বস্ত শরীরের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে এলো চারপাশ। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি শুয়ে আছি খোলা আকাশের নিচে। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। ভোরের আলো ফুটে ক্যামেরুন সীমান্তের সেই পাহাড়ের আড়ালে। আমার সারা শরীর পাথরের মতো ভারী হয়েছিল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার প্রতিটি জয়েন্ট থেকে এক ধরনের ধাতব শব্দ বের হলো, ঠিক যেন মরচে ধরা কোনো লোহার গেট খোলা হচ্ছে। আমি আমার শরীরের দিকে তাকিয়ে স্তব্ধিত হয়ে গেলাম। আমার বুকে কোনো একটা দাগ নেই, রক্ত নেই, কিন্তু আমার চামড়াটা হয়ে গেছে ফ্যাকাশে সাদা, ঠিক যেন কোনো মরা মানুষের ছাল। আমি টলতে টলতে পাহাড়ের নিচে নামলাম। সেই গিরিখাত, সেই খুলির ঘর, সেই আঙ্গারদের কোনো চিহ্ন নেই। সেখানে আছে শুধু ধসে পড়া কিছু পাথরের স্তূপ। মনে হলো ইতিহাস যেখানে থেকে মুছে গেছে। আমি কিভাবে নাইজেরিয়ার মূল শহরে পৌঁছালাম, কিভাবে লন্ডনে ফিরে এলাম, সে এক দীর্ঘ ইতিহাস। কিন্তু লন্ডনে ফেরার পর আসল বিভীষিকা শুরু হলো। আমার ফ্ল্যাটে ঢোকার পর প্রথমে যা আমি লক্ষ্য করলাম তা হলো আমার কুকুরটা। যে ল্যাব্রাডরটা আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সে আমাকে দেখে ভয়ে সিটিয়ে গেল। তার চোখ ছিল এক অমানসিক আতঙ্ক। সে আমার দিকে তাকিয়ে এমনভাবে গঙ্গাতে লাগলো যেন সে আমাকে নয়, বরং আমার শরীরের ভেতরে অন্য কাউকে দেখতে পাচ্ছে। আমি ভাবলাম হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন গভীর রাতে আমি যখন আয়নার সামনে দাঁড়ালাম, আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আয়নায় আমার কোনো প্রতিবিম্ব নেই। হ্যাঁ,
কাচের ওপর আমার শরীরের অবয়ব দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু সেই অবয়বের ভিতরে কোনো মানুষ নেই। সেখানে আছে শুধু জ্যান্ত হাড়ের এক কাঠামো। আমি দেখলাম আমার পাঁজরের হাড়গুলো আগের জায়গায় নেই। সেগুলো সেই আঙ্গারদের দেওয়া সেই অদ্ভুত জ্যামিতিক নকশায় সাজানো। আমি যখন শ্বাস নিচ্ছিলাম, আমার হাড়গুলো একে অপরের সাথে ঘষা খেয়ে সেই ইবালুর সুর তুলছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে বের হলো এক ধরনের বাঁশির শব্দ। আমি বুঝতে পারলাম সেই গিরিখাতে আমার শরীরটা জোড়া লেগেছে ঠিকই, কিন্তু আমার ভেতরটা এখনো ফাঁপা। আমি এখন আর একজন মানুষ নই, আমি হলাম সেই আদি আঙ্গারদের তৈরি এক চলন্ত বাদ্যযন্ত্র। বাতাস যখনই আমার শরীরের ভেতর দিয়ে যায়, আমার আত্মা যন্ত্রণায় কুকিয়ে ওঠে, কারণ আমার হাড়গুলো তখন সেই নিষিদ্ধ সঙ্গীত বাজাতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল গত পরশু রাতে। আমি আমার দরজার বাইরে সেই কাঠের বাক্সটি আবার দেখতে পেলাম। সেই একই বাক্স যা আমি নিলাম থেকে কিনেছিলাম। ওটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, আগুনে পুড়িয়েছিলাম, কিন্তু ওটা ফিরে এসেছে। বক্সের ওপর একটা চিরকুট রাখা ছিল, তাতে রক্ত দিয়ে লেখা, সুর কখনো থামে না, ও শুধু নতুন কণ্ঠ খোঁজে। আমি আজ এই ইমেলটি লিখেছি কারণ আমি জানি না আমার সময় শেষ হবে কি না। আমার শরীরের হাড়গুলো এখন আমার চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। তারা আবার সেই গিরিখাতে ফিরে যেতে চায়। আয়নাঘরের বন্ধুরা, আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, যদি কখনো গভীর রাতে আপনাদের মনে হয় আপনাদের নিজের হাড়গুলো আপনাদের অজান্তেই কাঁপছে, কিংবা বাতাস বইলে আপনার বুকের ভেতর কোনো এক অচিন পাখির সুর আসে, তবে জানবেন আঙ্গাররা আপনার দরজায় পৌঁছে গেছে। তারা জাদুকর নয়, তারা শব্দের দেবতা। আর আপনি হয়তো তাদের পরবর্তী বাদ্যযন্ত্র। আমি চললাম আরিফ ভাই। এই যে আমি শুনতে পাচ্ছি সেই গিরিখাতের ডাক। আমার হাড়গুলো নাচছে, ওরা নাচছে। প্রিয় আয়নাঘরের বন্ধুরা, এই ছিল ডক্টর সোহেল মাহমুদের পাঠানো সেই দীর্ঘ ইমেইল। আজ রাতে হয়তো আপনারা যখন ঘুমাতে যাবেন, আপনার নিজের হাড়ের শব্দগুলো আপনাকে সতর্ক করবে। আয়নাঘরের চারপাশ আজ বড্ড নিস্তব্ধ। এই নিস্তব্ধতায় কি কোনো ঝড়ের পূর্বাভাস? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কারণ অন্ধকার আপনার খুব কাছেই। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।